রাত্রি নামের একটা মেয়ে সে মামুন নামের একটা ছেলেকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে। কিন্তু বিয়ের পরেই জানতে পারে যে মামুন তার ব্যবসায়িক কাজে যখন বিদেশে যাচ্ছেন তখন তার অফিসের একজন টাইপিস্ট মেয়েকে সঙ্গে নিয়ে দেশের বাইরে যাচ্ছেন। তো যখন রাত্রি এটা জানতে চাই মামুনের কাছে যে একজন টাইপিস্টের কী দরকার যখনই তুমি দেশের বাইরে যাচ্ছ, তখন সে সরল স্বীকারোক্তি যে আমি একজন পুরুষ মানুষ, আমার তো জৈবিক চাহিদা আছে, তো সেটার জন্য তো আমি বিভিন্ন পাড়ায় যেতে পারি না, তো সে কারণেই আমি মেয়েটাকে নিয়ে যাই। তো এইটা তো আসলে কোনো মেয়ের পক্ষে মানা কখনোই কোনোভাবেই সম্ভব না। তখন সে তাকে ছেড়ে চলে আসে, এসে বাবার বাড়িতে ওঠে। কিন্তু আসার সময় তার একটা ছোট্ট ছেলে থাকে, নাম টুকুন, তাকে রেখে আসতে বাধ্য হয়, কারণ মামুন তাকে বাধ্য করে যে ছেলেটাকে দিবে না। তো এখানে আসার পর থেকেই ঘটনা প্রবাহ শুরু হয়। বাবার বাড়িতে তার একটা ছোট্ট ভাই আছে, ছোট্ট বলতে তার থেকে 1 বছরের ছোট্ট, নাম হচ্ছে বাবলু। তার মা নাই, বাবা বৃদ্ধ, অবসরপ্রাপ্ত। তো ঘটনা প্রবাহ এভাবে চলতে থাকে। পাশের বাসায় একজন ভাবি থাকে, নাম হচ্ছে পান্না ভাবি। তার নাম হাজব্যান্ড আছে যার নাম নাজমুল। তো এর আগের বিভিন্ন উপন্যাসে আমি দেখেছি হুমায়ুন আহমেদের যে ভাড়াটিয়া যারা থাকে তাদেরকে আসলে কখনো ভাড়াটিয়া মনে হয় না, মানে একজন প্রতিবেশী, খুব ভালো প্রতিবেশী হিসেবে দেখানো হয়। তো এখানেও তার ব্যতিক্রম না। ওই পান্না ভাবি এর ছোটো বোনের মতো মনে করে, বাবলুকে ছোটো ভাইয়ের মতো মনে করে, বিভিন্ন সুবিধা অসুবিধা সব ক্ষেত্রেই ডাকে, সব কিছু শেয়ার করে। কিন্তু পান্না ভাবি একটু পাগলাটে টাইপের, মানে সব কিছুতে বেশি এক্সাইটেড হয়ে যায়, সব কিছু নিয়ে বেশি উত্তেজিত হয়ে যায়। এবং তার যে হাজব্যান্ড নাজমুলকে খুবই সন্দেহ করে, তার কাজের মেয়ের সাথে সন্দেহ করে। এবং তার সন্দেহ যে অমূলক ঠিক তাও নয়। সে একবার প্রেগনেন্সি টেস্ট করে দেখে যে ওই তার কাজের মেয়েটা প্রেগনেন্ট, এবং তাকে তখন তাড়িয়ে দেয়। এমনকি এই যে মেয়েটা যে রাত্রি যে এখানে সে থাকে, রাত্রির সাথেও নাজমুলকে আসলে সন্দেহ করে। যদিও নাজমুল এটাকে পাত্তা নেওয়ার জন্য এক সময় বলে যে আসলে তোমার ভাবি মানসিক অসুস্থ, সে এগুলো করে বেড়াচ্ছে। যাই হোক, আসল ঘটনা কি সেটা তো আমরা জানি না। তো এভাবেই ঘটনা প্রবাহ চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে বাবলু মনে করে যে তার এই পুরাতন বাড়িটা রাখা ঠিক না। তখন ইশতিয়াক নামের সদ্য পাশ করা একজন ছেলেকে সে ডাকে বুয়েট থেকে, ডেকে তারই পাড়ার, ডেকে এই বাসার নতুন ডিজাইন করে, নতুন মডেল করে, যেখানে সে বাবলু আসলে IFL 3বার। তো সে তো আসলে চাকরি বাকরি করতে পারবে না, তো সে বিজনেস করবে, কিসের ভিডিও প্লেয়ারের বিজনেস করবে। তো সেটার জন্য ছক কষে বাড়িটাকে নতুন করে ডিজাইন করে। তো এত কিছুর মধ্যেও বাবলুর একটা খারাপ দোষ, যে সে মানুষের, তার যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে গিয়ে নেশা করে বাসায় আসে। ভালো দিক হচ্ছে সে এখনও ছোট্ট শিশুটিই রয়ে গেছে। কেমন, যে তার মায়ের কবর বাসার পাশেই, যখনই সে কোনো ব্যাপারে কষ্ট পায়, দুঃখ পায়, যেটা কোনো সমাধান খুঁজে পায় না, তখন মায়ের কবরের পাশে গিয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে। এই একটা তার মানে খুব ছেলে মানুষ এখনও রয়ে গেছে। তো এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে তার বাবা আসলে চোখে দেখতে পারে না, খুবই সমস্যা হয়, তখন তাকে চোখের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তো এই যে হাসপাতালে ভর্তিটা করলো, সামান্য চোখে একটা ছানি পড়া, কিন্তু তার কেন যেন মনে হচ্ছিল সে আর চোখে দেখবে না। তো সব শেষে আসলে যখন তাকে মানে চোখের অপারেশনটা করানো হয়, করাতে যায়, তখন সে খুব ভয় পাচ্ছিল, তার মেয়েকে বলছিল খুব ভয় পাচ্ছি। শেষ পর্যন্ত অপারেশনটা করায় এবং তার চোখটা খোলে। খোলার পরে ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি দেখতে পারছেন? সে বলে যে হ্যাঁ দেখতে পারছি। বলেন তো কয়টা আঙুল? তো এখানেই ক্লাইম্যাক্স, আসলে সে দেখতে পাচ্ছিল না, তার চোখটা চিরতরে অন্ধ হয়ে যায়। তো এখান থেকেই এই বাবলু এবং রাত্রির আরও কষ্টের শুরু হয়। মা তো নাই, বাবা ছিলেন, বাবা এখন অন্ধ হয়ে গেল। ওদিকে তার স্বামী নাই, থেকেও নাই। এরপরে এই যে বাচ্চাটা টুকুন নামে যে ছেলেটা, সে তাকে তার বাবা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, কারণ যদি মায়ের সাথে তার দেখা হয় খুব আন্তরিকতা তৈরি হবে, আর ধৈর্য ধরে থাকতে পারবে না। তো এই সম্পর্ক যাতে দূরে রাখার জন্য তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তো বছর যখন 3 বছর টুকুনের, তখন সে দেশে আসে। দেশে এসে তো মায়ের কাছে সে আসে। মাই তাকে দেখতে চায় চিঠি দিয়ে, পরে তার কাছে পাঠায়। সে একদিন তার সাথে ঘরে থাকে, চলে যায়। তো এভাবে এই পর্ব শেষ। পরবর্তীতে লাস্টের দিকে এসে যেটা ঘটছে যে বিনু নামের একটা মেয়ের সাথে, ওই যে পান্না ভাই বললাম, ইস্তেকের এই বাবলুর বিয়ে ঠিক করে। তাদের ধারণা ছিল যে বাবা যেহেতু অসুস্থ, মা নাই, এই বাড়িতে হয়তো একটা বউ আসলে বাবলু ঠিক হয়ে যাবে আর নেশাপানি করবে না। তো বিনুকে দেখে, বিনু আসলে 4-5 বোনের মধ্যে একটা বোন, ওদের অবস্থা খুব একটা ভালো না। বিনু মেয়ে ভালো। তো বিনু আসলে বাবলুকে পছন্দ করে, বাবলুও বিনুকে পছন্দ করে, বিয়ে প্রায় ঠিকঠাক। তো ওই যে যখন এই বাড়িতে আসা যাওয়া করে, তখন ইস্তেক নামে যে ছেলেটা, যাকে দিয়ে যে বাড়ির মডেল করা ছিল, সে আবার ওই বিনুকে পছন্দ করে। এদের মধ্যে যখন প্রণয় ঠিক, বিয়ে প্রায় ঠিকের মধ্যে, ঠিক সেই মুহূর্তে ইশতিয়াক তার ফ্যামিলির লোকজনকে দিয়ে বিনুর বাসায় লোক পাঠায় যে আমি বিয়ে করব। আর ইশতিয়াক 2 দিন পরে দেশে বাইরে চলে যাবে, ওর বড় ক্যারিয়ার। কিন্তু এদিকে যে ছেলে তো IFL বাবলু, তো ও সঙ্গত কারণে বিনুর মারা আসলে রাজি হয়ে যায় ইশতিয়াকের সাথে। তো এখানে বাবলু আর একটা ধাক্কা খেলো।
মানে সে চাচ্ছিল যে বিয়ে করবে, বিনুকে বিয়ে করে নতুন করে সংসার সাজাবে, নতুন বাড়ি ইয়ে করবে। তো এটা শোনার পরে আসলে এই বাবলু খুবই কষ্ট পেল। রাত্রি ভাবছিল যে বিনু মেয়েটা আসলে হয়তো তার ভাইটা ঠিক হয়ে যাবে, বাড়িতে আবার আনন্দ হাসি হবে, সেটা হলো না, এরা কষ্ট পেল। এই ক্লাইম্যাক্সের মধ্যেই হঠাৎ করে এই যে রাত্রির যে হাজব্যান্ড মামুন, সে একটা চিঠি পাঠালো। চিঠিতে দুইটা জিনিস উপলক্ষ করে মেনলি, একটা হচ্ছে সে বললো যে আমি আসলে বিয়ে করছি, তোমাকে ডিভোর্স, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে টুকুন অসুস্থ, ইমার্জেন্সিতে ভর্তি, ইনসেন্টিভ কেয়ারে ভর্তি আছে, তুমি চলে আসো, আইসিইউতে ভর্তি, কিছু করার নাই। তো তখন সে চলে গেল। এখানেই আসলে বইয়ের মেনই এটা, যে যখন সে ঢুকলো রাত্রি, গিয়ে দেখে যে ইনসেন্টিভ কেয়ারে টুকুন শুয়ে আছে, তার গলায় যে বিভিন্ন বুকের নল টল লাগানো, গিয়ে দেখে দুজন বৃদ্ধ ডাক্তার, তার মধ্যে একজন আবার দোয়া পড়ছেন। তখন রাত্রে জিজ্ঞাসা করলো এটা কী দোয়া, তখন বলে সূরা ইয়াসিন পড়ছি। তো তখন রাত্রে রিকোয়েস্ট করলো আমি কি আমার ছেলেটাকে একটু কোলে নিয়ে বসতে পারি, নলটল কোনো কিছু ইয়ে করবো না, নষ্ট করবো না। তো সে বললো ঠিক আছে বসেন। তো তখন আস্তে করে টুকুনকে কোলে নিয়ে রাত্রি যখন বসলো, বসে তার বুকে হাত দিয়ে আস্তে করে বললো বাবা তোমার বুকে কি ব্যথা লাগছে। তখন টুকুন তার মায়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে একটু হাসি দিল। তার মানে মানে সে তার মাকে চিনতে পারছে এবং খুশি হয়েছে। তো তখন রাত্রি খুব কষ্ট লাগলো। তখন বললো যে আমি কি আল্লাহর কাছে প্রার্থনা করব আমার ছেলেকে সুস্থ করার জন্য। তখন সে কোনো একটা অভিমানে তার জীবন থেকে তো সবই হারিয়ে গেল, স্বামী হারালো, বাবা অন্ধ হয়ে গেল, একটা ছেলে তাকেও সে কাছে পায় না, তারপরেও তো সে ছিল, কিন্তু এখন সে অসুস্থ, ইনসেন্টিভ কেয়ারে। তো সে খুব অভিমানেই সে বললো না আমি কোনো প্রার্থনা করব না। সেভাবে কতক্ষণ সে বসেছিল জানা নেই। একটা পর্যায়ে এসে ডাক্তাররা বললো যে আপনার ছেলে এখন বিপদমুক্ত, আপনি যেতে পারেন। এরপরে যেহেতু অসুস্থ বড়লোক ঘরের ছেলে, অনেকে হাসপাতালে গেছে, তো ওখান থেকে বের হয়ে এই রাত্রি এবং তার ভাই, দুঃখী ভাই বাবলু, যারা এখন আসলে আর কেউ নাই, এই দুই বোনই পৃথিবীতে দুঃখী, তারা দুইজন হাত ধরাধরি করে হাসপাতাল থেকে বের হয়ে চলে আসছে। আর তখন ওই সবাই আত্মীয় স্বজনরা সবাই তাকায় দেখছে। ঠিক এই মুহূর্তে লেখক যেভাবে বলছে কথাটা, যে আমরা দুই ভাই বোন হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামছি, মামুন তার স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে আছে সিঁড়ির গোড়ায়, তার সমস্ত আত্মীয় স্বজনরাও আছে, তারা সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি মনে মনে বললাম হে পৃথিবীর সুখী মানুষেরা, তোমরা এই দুই দুঃখী ভাই বোনের দিকে এমনভাবে তাকিয়ে থেকো না, তোমরা আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। খুবই, এই বইটি আসলে মনস্তাত্ত্বিক একটি বই, দাম্পত্য কলহ নিয়ে লেখা বই, মনস্তাত্ত্বিক একটি বই। বইটি 1994 সালে 18 ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত হয় মাওলা ব্রাদার্স থেকে। বইটির পেজের সংখ্যা যদি বলি 92 পেজের মতো একটি বই। তো আমার কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে পড়তে পারেন। বইটির নাম হচ্ছে জয় জয়ন্তী। এই যে এই বইটি, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।